দর্শক, স্বাগত সবাইকে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক। এই সময় আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, বেশ কিছু খাতের সংস্কারের বিষয়ে এরই মধ্যে হয়েছে কয়েকটি টাস্ক ফোর্স, আর সেক্ষেত্রে আর্থিক খাতের সংস্কারের বিষয়টি সামনে আসছে গুরুত্বের সাথে। রাজস্ব খাতে আইন পরিবর্তন সহ আধুনিকায়নের আলোচনাও চলছে। দেশের কর ব্যবস্থায় আছে সাধারণ করদাতাদের অনেক প্রত্যাশাও। আজ আমরা রাজস্ব খাত নিয়ে আলোচনা করব। এই জন্য আমাদের সাথে স্টুডিওতে যোগ দিয়েছেন দুজন অতিথি। আছেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই এর সভাপতি আশরাফ আহমেদ, আরও আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে। আশরাফ আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজস্ব খাতের আসলে এখন একটা পরিবর্তিত পরিস্থিতি, কিছুদিন আগে নতুন এনবিআর চেয়ারম্যানও এসেছেন। তো রাজস্ব খাতের আসলে আপনাদের ব্যবসায়ীদের এখনকার অভিজ্ঞতাটা কেমন? ধন্যবাদ আপনাকে। দেখুন, রাজস্ব খাত এমন একটা ব্যাপার যেটা নিয়ে আমরা ব্যবসায়ীরা আসলে দশকের পর দশক ধরে কমপ্লেন করে যাচ্ছি, বাট একই সাথে এটাও কিন্তু মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেক বছর কিন্তু এভারেজে গিয়ে রাজস্ব 14 থেকে 15-20% লেভেল পর্যন্ত বাড়ে। এই যে রাজস্ব বাড়ার যে জায়গাটা, সোর্সটা, এটা কিন্তু আমরা ব্যবসায়ীরাই অধিকাংশ ক্ষেত্রেই। এখন এই জায়গাটাতে আসলে যেটা করতে হবে, এবং আপনি যদি একই সাথে আপনি যদি আমাদের ওভারঅল ইকোনমিক পার্সপেক্টিভ থেকে দেখেন, আমরা যে পরিমাণ ট্যাক্স জেনারেট করি আমাদের অর্থনীতির তুলনায়, সংখ্যাটা কিন্তু কম। মানে আমরা হিসাব করে বলি যে 7-8% লেভেলে ট্যাক্স টু জিডিপি, যেটা আসলে ধরেন আমাদের নেইবারহুডেই এভারেজে গিয়ে 15% লেভেলে। এবং আপনি যদি ওইসিডি কান্ট্রিগুলোতে দেখেন, ওখানে দেখবেন যে উন্নত দেশগুলোতে দেখবেন আপনার মোটামুটি 25-30% হচ্ছে জিডিপির 25-30% ট্যাক্স রেভিনিউ হয়। আমাদের ব্যাপারটা আসলে হয়ে গেছে, আমাদের যে ট্যাক্সেশনের যে মেকানিজমটা, এটা আমি মনে করি অনেক পুরানো। ইন দ্য সেন্স যে আপনি দেখবেন যে অনেকগুলো আইন এবং অনেকগুলো প্রসিডিয়ার কিন্তু দেখা যাবে যে 50-60-70 বছরের পুরানো প্রসিডিয়ার দিয়ে আমরা এখনও কাজ করছি। এইখানে আসলে আমরা মনে করি যে এই জায়গাটা একটা বড় ধরনের আধুনিকায়ন প্রয়োজন। আমাদেরকে যদি ট্যাক্সের পরিমাণ বাড়াতে হয়, আমাদেরকে ট্যাক্স নেট বাড়াতে হবে, করদাতার সংখ্যা বাড়াতে হবে। আপনি এখন অবশ্য অনেকদিন ধরে এনবিআর এই স্ট্যাটিস্টিক্সে পাবলিশ করে না। লাস্ট ওনাদের যে অ্যানুয়াল রিপোর্টটা ছিল এনবিআরে, ওখানে ঘাটলে দেখা যায় যে মোটামুটি টোটাল ট্যাক্সের 60%, ইনকাম ট্যাক্সের 60% আসে 5-10 হাজার করদাতার কাছ থেকে। তার মানে কি, বাকি যে 44 লক্ষ করদাতা, তারা সবাই মিলেও আসলে 40% করের, মোট করে 40%ও দেন না। আবার স্ট্রাকচারালি আপনি যদি দেখেন যে আমাদের টোটাল রেভিনিউর 1/3 কম আসে কিন্তু পুরোপুরি আপনার কাস্টমস এবং আমদানি শুল্ক থেকে। এখানে এটার ফলে যেটা হয় যে আমাদের এক ধরনের টেন্ডেন্সি তৈরি হয় যে বাইরে থেকে যাই আনা হবে, সেটা র ম্যাটেরিয়াল হোক কি ফিনিশ গুডস হোক, সব জায়গায় একটা বড় ধরনের ট্যাক্সের একটা প্রেশার থাকে। আপনি যদি খুব সিম্পলি ব্যাপারটা বলি, দেখুন, আমরা যে চিনিটা ব্যবহার করি, যে চিনিটা আমরা খাই, এর প্রায় 25-30%, আপনি 100 টাকা চিনি কিনলে তার মধ্যে কিন্তু সরকারকে ট্যাক্স দেওয়া হয় প্রায় 30-35 টাকা। এটার ফলে যেটা হয় যে যখন আপনার একটা ইনফ্লেশনারি প্রেশার থাকে, এই যে কাস্টমস ডিউটির হাই ট্যাক্স লেভেলস, এটা কিন্তু ইনফ্লেশনে একটা বড় ধরনের চাপ ফেলে। আবার উল্টো দিকে যদি আমরা যাই, যে দেখুন, এই যে আমাদের যে ভ্যাট কালেকশন যেটা আমরা করি, ভ্যাটের নেট যেটা নাম্বার অফ ভ্যাট পেয়ার্স, এটা কিন্তু অ্যাবিসিমালি লো। আমরা বলি যে আমাদের হয়তোবা মোট ব্যবসায় প্রতিষ্ঠানের সংখ্যা দেশে 1 কোটির ওপরে, তার মধ্যে অনেকগুলি অত্যন্ত ছোট মাপের ব্যবসা। কিন্তু এইখানেও কিন্তু আমাদের যে ভ্যাটের যেই মেকানিজমটা আছে, সেটা কিন্তু যথেষ্ট ইনডেপথ না। তার মানে কি, আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমসে আমাদের ইনএফিসিয়েন্সি আছে, ইনকাম ট্যাক্সে আমাদের ইনএফিসিয়েন্সি আছে, ভ্যাটে আমাদের ইনএফিসিয়েন্সি আছে। এই ইনএফিসিয়েন্সিগুলোর কিন্তু অনেক ধরনের ইম্প্যাক্ট আছে। একটা যেমন একদিক থেকে আমাদের জন্য এখন এগুলোর পরিবর্তনের কোনো লক্ষণ দেখছেন? এই পরিবর্তনগুলো আসলে স্বাভাবিকভাবে হয় না। এটা এমন একটা ব্যাপার যেখানে আপনি ওভারনাইট কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। এটা ব্যাপারটা এমন না যে আপনি আজকে অমুকের জায়গায় তমুককে বসিয়ে দিলেন এবং রাতারাতি ওভারনাইট সব কিছু ঠিক হয়ে যাবে। এটা হয় না। এগুলোর জন্য আপনাকে একটা স্ট্রাকচারাল রিফর্ম লাগে। আপনার আইনের
পরিবর্তন লাগে, আপনার প্রসেসের পরিবর্তন লাগে, আপনার কি বলে নতুন সলিউশন ইমপ্লিমেন্ট করতে হয়। সেই কাজগুলো এখনও তো আসলে হয়ে যাবে, আমরা রেজাল্ট পাবো 2 মাসের মধ্যে, এটা বোধহয় আশা করাটা কোনোভাবেই ঠিক না। জি, ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ বলছেন কর জিডিপি অনুপাতের কথা বলছেন, দীর্ঘদিন ধরে আমরা মানে এই জায়গাটায় খুব স্ট্রাগলিং একটা পজিশনে আছি, মানে আমরা আসলে বাড়াতে পারছি না কেন, আপনার কি মনে হয়? ধন্যবাদ। বাড়াতে পাচ্ছি না, এটা ওই ওনার কথার থেকেই বলি, স্ট্রাকচারাল প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই যে আমার জিডিপি বাড়ছে, তার মানে অ্যাক্টিভিটিস বাড়ছে, টাকা পয়সার লেনদেন সবই হচ্ছে, কিন্তু এর অধিকাংশই আমার করের ভিতরে ক্যাপচার্ড হচ্ছে না, বাদ পড়ে যাচ্ছে। যেমন আমাদের অর্থনীতিতে একটা নিয়ম আছে, কৃষিতে কোনো কর নেই, অথচ কৃষি কিন্তু জিডিপির একটা বড় সরবরাহদাতা আর কি জিডিপির। তো এখানে একটা স্ট্রাকচারালি সে বাদ পড়ে যাচ্ছে, এটা হিসাবে আসতেছে না। দ্বিতীয়ত হচ্ছে আমি বড় বড় খাতে বড় বড় দাগে অ্যাডভান্স আমি তাকে করের আওতার বাইরে যেতে দিয়েছি, মাফ করে দিচ্ছি, রিয়াদ দিচ্ছি। এখানে দেখা গেছে প্রায় 2.5% অফ জিডিপি প্রতি বছর যদি এটা একটা হিসেব কষা হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমি আগের থেকে দিচ্ছি। এখানে আমার উপলব্ধির সিস্টেমের ভুল, সেটা হচ্ছে এরকম, আমি বিদেশ থেকে খুব হ্যাভি মেশিনারি জানছি প্রকল্পের জন্যে, আমি বললাম ঠিক আছে ওইটা যদি আমি কর মাফ করে দেই তাহলে আমার দামটা কমে পাবো, কথাটা বলা হচ্ছে, কিন্তু তা তো না। এইটা আপনার একটা টোটাল প্রজেক্টের কস্টের ভিতরে এটা ধরতে হবে যে কর বাবদ কত, এটা দিতে, যদিও সরকারকেই দিতে হবে তারপরেও, কিন্তু সরকার এখানে মনে করলেন যে না ও কর আমি মাফ করে দেই, দিলে তাহলে আমার দরটাও কম দেখাবে, কিন্তু আপনি কিন্তু একটা ন্যায্য যেহেতু প্রোডাকশন হচ্ছে সেহেতু সেখান থেকে এই করটা ছেড়ে দেওয়াটা মোটেই যুক্তিযুক্ত, এটাও একটা কারণে গেল এটা। তৃতীয়ত হচ্ছে যে সকলকে করের আওতায় আনা হয়নি বা যাচ্ছে না বা আসছেন না, অর্থাৎ সেই পরিবেশ, এনাবলিং পরিবেশ, এটা আইনের সরলযোগ্য করে হোক, উনি যেটা বললেন প্রসিডিওরাল একটা গ্রহণযোগ্যতা নিয়ে হোক, যেভাবে হোক সকলকে করমুখী করা যায়নি, করা যাচ্ছে না। ফলে একটা গুড পার্সেন্টেজ অফ পিপল তারা এর বাইরে থেকে যাচ্ছে। আমরা এখন যেমন জানি যে ইভেন ইউনিয়ন পর্যায় পর্যন্ত মানুষের কর দেওয়ার মতন আয় হচ্ছে, কিন্তু তাকে তো সে তো করের আওতায় আসছে না। আর শহরের ভিতরেও এই যে বড় শহরেও যেটাও তারাও ঠিক পুরোপুরি করটা দিচ্ছে না, তাদের হিসাবটাও ঠিক হচ্ছে না। আর এর সাথে তো ওই যে কর খেলাফি, ঋণ খেলাফি, তারপরে এইভাবে টাকা চলে যাচ্ছে, অর্থাৎ পুরো অ্যাক্টিভিটিজের ভিতরে মনে হচ্ছে যে ইট ইজ এ বিগ ইকোনমি, টাকা পয়সা হচ্ছে। আমরা যেমন বলে থাকি মাথা পিছু আয় $3,000 হচ্ছে, কিন্তু সেই $3,000 কিন্তু ওই খাতায় দেখা যাচ্ছে, গোয়ালে কিন্তু নাই, মানে অত সকলের কাছে ডিস্ট্রিবিউটেড হয়নি সেইভাবে। তো এইসব কারণেই কর জিডিপি রেশিওটা আমাদের তুলনামূলকভাবে অত্যন্ত নিচে। এটার দায় টাকা যে হচ্ছে না বা আমরা যে আনতে পারছি না, কথা হচ্ছে ওই যে বললাম প্রথমে হচ্ছে কৃষি বা এমন কিছু খাত যাকে আমি করের আওতার বাইরে রেখে দিয়েছি, তাকে করের আওতায় আনতে হবে। কৃষির প্রবলেমটা হচ্ছে কি, কৃষি বলতে মনে করা হচ্ছিল যে ধান চাষ করে ওই যে গ্রামের যে কৃষক সেই, কিন্তু আসলে কৃষির ভিতরে কিন্তু আরও অনেকে লুকায়িত আছে, যেমন মাছের চাষ, যেমন পানির ব্যবহার, বা আরও অন্যান্য কোনো কিছু, যেসব ইনপুট বা যেসব আউটপুট আসতেছে সেগুলো কিন্তু সবই কমার্শিয়াল, এবং সেগুলো কিন্তু তাকে আমার ওই ইনসেন্টিভ দেওয়ার দরকার নেই। তো সুতরাং এখানে একটা রেশনালাইজেশন করতে হবে যে অনেক খাত বাইরে চলে গেলে। দুই হচ্ছে ওই যে বড় দাগে ওই কর রেয়াত বা কর ফাঁকি দেওয়ার এর ব্যাপারটা, এটা হিসাবের জন্যই হোক, সরকারের এই পকেটের টাকাই এই পকেটে যাবে ঠিক আছে, কিন্তু হিসাবে ধরার জন্যে তাহলে হবে কি এখানে প্রায় 2.5% আপনার জিডিপি, কর জিডিপি রেশিও বেড়ে যাবে এটা। তৃতীয় হচ্ছে ওই সকলকে করের আওতায় আনার ব্যাপারে একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা। এটা এরকম না যে আমি ডেকে বাড়ির থেকে ডেকে এনে তারা করদাতা বানাবো, কারণ বাড়ি ডেকে করদাতা বানানো ওটা যায় না, কারণ আমার আচরণের ভিতরে থাকতে পারে, ও নিরুৎসাহিত বোধ করতে পারে। যেমন একটা বড় উদাহরণই হয়ে যাচ্ছে যে আমি যখন দেখি যে কেউ কর ফাঁকি দিলে বা টাকা বিদেশে নিয়ে গেলে সে পরে 15% করে দিতে পারবে, তার প্রশ্ন করা হবে না, তখন তো আমি মনে করব আমার তাহলে ওই এনবিআরের কাছে করদাতা হওয়ার দরকার কি, আমি এই পদ্ধতিতে যাব। সুতরাং এই ধরনের হ্যাঁ সেটাই। তো এই ধরনের ব্যাপারগুলো মানে আমি বলছি যে স্বয়ংক্রিয়ভাবে উৎসাহিত করতে হবে, ও যেন সিস্টেমের ভিতরে বাধ্য হয়
যে না আমার কর দেওয়া উচিত। আমরা দেখেছি যে ওই যে 40টা ইয়ে করা হয়েছে না, তা তো কিন্তু ইটিআইএন এর সংখ্যা বেড়েছে কিন্তু রিটার্ন তো অর্ধেকের বেশি দিচ্ছে না। জি আমি বলি কারণ রিটার্ন বাড়লেই তো হচ্ছে না, কারণ আমি নেট রেভিনিউ পাচ্ছি কিনা সেইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারণ এই যে আমি 40টা বা 45টা সেক্টরে বললাম গত 2 বছরে, আমার কি ঠিক সেই হারে কি এসব লোকেরা হয়েছে? কিন্তু আসলে হয়নি। তার মানে এখানে একটা কোনো ফাঁকিঝুঁকি হচ্ছে। আমার আইনেই লেখা আছে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলতেই পারবেন না, লেনদেন করতে পারবেন না আপনার যদি টিন হয়। তো তাহলে মোট যত লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার ততটা করদাতা হওয়ার কথা ছিল, হয়নি। তার মানে আমার এনফোর্সমেন্ট নাই, আমার অন্য ডিপার্টমেন্ট। সবাই মনে করে যে এটা বোধহয় এনবিআর এর কাজ, এটা কিন্তু ওই ব্যাংকারেরও একটা দায়িত্ব, সকলেরই দায়িত্ব যে এটা এনফোর্স করা। এনফোর্সের না হলে সমাজে যদি এই ধরনের একটা সংস্কৃতি না গড়ে ওঠে যে না এখানে কর না দিয়ে থাকা যাবে না, কর দিতে হবে, কর দিলেই আমি এই বেনিফিট পাবো, এখানে আর ওই পয়েন্টটাও আসে। যারা কর দিচ্ছে তারা তো বলতে পারে যে আমি পাচ্ছি কি রাষ্ট্রের কাছ থেকে, এটাও নিশ্চিত করতে হবে। নিশ্চিত করলেই মানুষের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে করের আওতায় আসা হবে, তাহলেই কর জিডিপি তার যত জায়গায় আসবে। জি, আশরাফ আহমেদ খাতোয়ারি ছাড়ের কথা বলছিলেন আর কি। এই জায়গাটা তো আসলে অনেক শিল্পের সুরক্ষা বা অনেক কিছু চিন্তা করে, বা আপনিও বলছিলেন যে দ্রব্যমূল্য পরিস্থিতিও বিবেচনায় রেখে অনেক সময় মূল্যস্ফীতি বিবেচনায় রেখে দেওয়া হয়, কিন্তু মানে এটার ব্যাপারে আসলে আপনাদের ব্যবসায়ীদের মতামত? দেখুন, একটু যদি বলি আপনাকে যে আমাদের জন্য এই কর ছাড়গুলো কিংবা আমরা যেখানে আপনার এটার সাথে ইনসেন্টিভগুলো রিলেটেড, এটা কেন ইম্পর্ট্যান্ট, আমাদের যেটা মাথায় রাখতে হবে যে বাংলাদেশে অনেক কিছুই আমরা গ্লোবালি কম্পিট করার মতন অবস্থায় নেই। খুব সহজ যদি একটা এক্সাম্পল দেই, আপনার চিটাগাং পোর্ট থেকে আপনার যদি একটা গুডস আমাকে যদি কিছু ইম্পোর্ট করতে হয়, ধরো যাক আমি একটা এক্সপোর্টের ব্যবসা করি, যে আমি বিদেশ থেকে কাঁচামাল কিংবা কম্পোনেন্টস আনি এবং আমি এটা বাংলাদেশে এটা প্রসেস করে তারপর আমি আবার বিদেশে এক্সপোর্ট করি। আমার এই যে লজিস্টিক্স খরচ, সময় এবং এফোর্ট, এই 3টা জিনিসই যেই পরিমাণ লাগে, তাতে দেখা যাবে যে আমি হয়তোবা আমার চাইনিজ কিংবা ভিয়েতনামিজ কম্পিটিটরের তুলনায় প্রায় 5 থেকে 10% হয়তোবা মোর এক্সপেন্সিভ। ফলে কি হয় যে আপনার যদি কোনো ধরনের ইনসেন্টিভ মেকানিজম না থাকে তাহলে কিন্তু আমরা কম্পিট করতে পারবো না। কম্পিট করতে না পারলে আমাদের এক্সপোর্ট মার্কেটে আমরা টিকে থাকতে পারবো না। আচ্ছা, এবং ব্যাপারটা এমন না যে আমি এফিশিয়েন্ট না, আমি কিন্তু আমার ফ্যাক্টরির ভিতরে আই মে বি অ্যাজ এফিশিয়েন্ট অর মোর এফিশিয়েন্ট দেন মাই চাইনিজ অর ভিয়েতনামিজ কাউন্টারপার্ট, কিন্তু আমার যে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের যে ইনএফিসিয়েন্সিগুলো আছে এইটা কাউন্টার করার জন্যই কিন্তু আসলে আমাদের কর ছাড়গুলো দরকার, ইনসেন্টিভগুলো দরকার। আমার যদি কস্ট অফ ডুইং মানে গার্মেন্টসের হিসাবেই যদি বলি, আমরা গত বছর যখন আমরা কথা বলা শুরু করলাম যে আমরা ইনসেন্টিভসগুলো উইথড্র করব, আপনি যদি আমাকে বলেন যে আমি ইনসেন্টিভ উইথড্র করব কিন্তু তোমার এই যে 2-2.5% খরচ যদি আমরা কমিয়ে দিতে পারি কোথাও, আমার যে লজিস্টিক্স কস্ট আছে, আমার যে ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে কস্ট আছে, এটা যদি আমাকে গ্লোবালি কম্পিটিটিভ করতে পারে, আমার ছাড় না দিলেও কোনো সমস্যা নেই। আশরাফ আহমেদ, আপনি বলছিলেন খাতোয়ারি ছাড়ের বিষয়ে, তো মানে এই আমাদের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আসলে সামনের দিনে এই খাতোয়ারি ছাড়ের ব্যাপারে আসলে সরকারের অবস্থান বা এনবিআর এর অবস্থান কেমন হওয়া উচিত? দেখুন, আমরা WTO অ্যাসেনশনের যে হিসাবটা আছে আমাদের, WTO-তে ঢোকার পরে, LDC থেকে গ্র্যাজুয়েট করার পরে আমরা আসলে এই যে বিভিন্ন ধরনের কর ছাড়, তারপরে ইনসেন্টিভ প্রোগ্রাম, এগুলো আমরা আসলে দিতে পারবো না। তখন আমাদেরকে যেটা আমরা বাধ্য হব করতে, সেটা হচ্ছে যে আমাদের যে কম্পিটিটিভনেস যদি বজায় রাখতে হয়, তাহলে সেটার জন্য সাপোর্টিং যে ইনভেস্টমেন্টগুলো, সেটাতে ধরেন আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে কাস্টমসের অটোমেশনের ব্যাপার আছে, আমাদের লজিস্টিক সিস্টেমসের ইমপ্রুভমেন্টের ব্যাপার আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে। এই ইনভেস্টমেন্টগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা আসলে কম্পিটিটিভ থাকতে পারবো না। মানে সোজা মোদ্দা কথায় আমাদেরকে যেহেতু এই কম্পিটিটিভনেসের মানে প্রতিযোগিতা সক্ষমতার ঘাটতি পূরণ করার জন্য এই ইনসেন্টিভগুলো দেওয়া হয়, এখানে উল্টাটা তখন আমাদেরকে করতে হবে। যেহেতু আমাদেরকে ট্যাক্স ইনসেন্টিভগুলো তুলে নিতে হবে, আমাদেরকে প্রতিযোগিতা সক্ষমতাটা বাড়াতে হবে। প্রতিযোগিতা সক্ষমতাটা কিন্তু আমরা যদি দেখুন, আমরা ইন্ডিভিজুয়ালি আমার ফ্যাক্টরির ভিতরে কিংবা আমার অপারেশনসের ভিতরে কিন্তু আমি কম্পিটিটিভ হতে পারবো, কিন্তু আমার এনভায়রনমেন্ট যদি আমাকে কস্টটা বাড়িয়ে দেয়, আমার এফিসিয়েন্সিটা কমিয়ে দেয়, তখন কিন্তু আমার পক্ষে আসলে সম্ভব হবে না। সো এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। আবার ট্যাক্সের, এটা লিঙ্কড ডিরেক্টলি উইথ ট্যাক্স পলিসি। কারণ
দেখুন আপনি যদি ট্যাক্স জিডিপি রেশিও যে সিম্পলিস্টিক রাস্তায় আপনি যদি ট্যাক্সের পরিমাণটা যদি বাড়াতে না পারেন, আমাদের পক্ষে কিন্তু আসলে স্বাস্থ্য, শিক্ষা, ইনফ্রাস্ট্রাকচার, গৃহায়ন, এইসব বাকি যে জিনিসগুলো আছে, আরবান ইনফ্রাস্ট্রাকচার, এই ইনভেস্টমেন্টগুলো করা সম্ভব হবে না। এই ইনভেস্টমেন্টগুলো করলে কিন্তু আবার এটার আবার ব্যাক ইম্প্যাক্ট হচ্ছে যে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা ওখান থেকে অটোমেটিক্যালি বেড়ে যায়। কারণ আপনার ধরুন আপনার জনগোষ্ঠীতে যদি স্বাস্থ্যের যেটা সূচক যেগুলো, এটা যদি ভালো থাকে, ইনভেরিয়েবলি যেটা দেখা যায় তখন যে তাদের প্রোডাক্টিভিটি হায়ার হয়। তো তার মানে হচ্ছে যে এই পুরো সাইকেলটা শুরু করতে গেলে আসলে আপনাকে ট্যাক্সের এফিসিয়েন্সি বাড়াতেই হবে। আচ্ছা, সেক্ষেত্রে করদাতা বান্ধব পরিবেশ একটি দাবি অনেক দিন ধরেই আমরা শুনি, ব্যবসায়ীদের কাছ থেকে শুনি, সাধারণ ব্যক্তি করদাতাদের কাছ থেকেও শুনি। মানে এইখানে আপনাদের অভিজ্ঞতার কোনো পরিবর্তন আসছে কিনা এখন? দেখুন, পরিবর্তন আনতে হলে এগেইন আপনাকে তখনই একটু আগে যেটা বলছিলাম যে পরিবর্তন আনতে গেলে এটা আসলে মানুষ পরিবর্তন করে এটা হবে না। আপনাকে প্রসিডিওর, সিস্টেমস সমস্ত কিছু চেঞ্জ করতে হবে। এই মানসিক দিয়েই কিন্তু আপনার কাজ হবে। কিন্তু সেটা করতে গেলে আপনি, যেমন ধরুন আমি একটা বলি যে পৃথিবীর সমস্ত দেশই দেখবেন যে আপনি নিজের ট্যাক্স নিজে ফাইল করবেন, আপনার কারো কাছে গিয়ে যেতে হবে না, আপনাকে ট্যাক্স লয়ারও পাঠাতে হবে না, আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করে দেবেন, হয় আপনি পোস্টে পাঠাবেন কিংবা অনলাইনে সাবমিট করবেন। তার 15-20 দিন 30 দিন পরে আপনি আপনার মেইলে আপনি একটা ট্যাক্সের রিফান্ডের চেক পাবেন কিংবা আপনার ডিমান্ডের চেক পাবেন, হোয়াট এভার, ফাইনাল একটা সলিউশন পেয়ে যাবেন। এই যে এই সিস্টেম ড্রিভেন প্রসেস, এটা যতক্ষণ না আমরা করতে পারছি, যতক্ষণ না ট্রান্সপারেন্সিটা আমরা ওখানে ওই পর্যায়ে নিয়ে যেতে পারছি, ততক্ষণ কিন্তু আমাদের ব্যক্তি খাতের ট্যাক্স ফাইলিংয়ের যে মেকানিজমগুলো, এটার ওই এফিসিয়েন্সি আসবে না। ব্যবসায়িক ক্ষেত্রে আমাদের জন্য ব্যাপারটা আসলে এটার সাথে সাথে আরও অনেকগুলো সিরিয়াসলি কমপ্লিকেটেড ইস্যু আছে। যেমন একটা সিম্পল এক্সাম্পল বলি, আমাদের অ্যাকাউন্টিং কিন্তু আর নো লঙ্গার ক্যাশ বেসড। কারণ দেখা যায় যে যেমন আমরা IFRS 15 বলে একটা স্ট্যান্ডার্ড ফলো করি, যেখানে আমাকে বলা হয়েছে যে কন্ট্রাক্ট কমপ্লিট হলেই আমাকে রেভিনিউ বুক করতে হয়। আমি কিন্তু ক্যাশ পাইনি। আচ্ছা, রেভিনিউ যখন আমি বুক করছি, আমি যখন এই বছর বুক করছি, তখন NBR আমাকে এসে বলবেন যে আপনি তো এটা আপনার রেভিনিউ, আপনার ইনকাম, সেটার উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু 2 বছর পরে যখন আমি ক্যাশটা পাচ্ছি কিংবা 1 বছর পরে যখন আমি ক্যাশটা পাচ্ছি, NBR এর আগের নিয়মে কিন্তু যে বছর আমি ক্যাশ পাই সেই বছর আমি ট্যাক্স দিই, কিন্তু এটার সাথে তো আমার IFRS মিলবে না। তো এখন এই সিস্টেমিক ডিফারেন্সটা, যেমন একটা ক্যাশ বেসড অ্যাকাউন্টিং আর একটা অ্যাক্রুয়াল বেসড অ্যাকাউন্টিং, এই দুইটার মাঝখানে যে আমাদের ট্যাক্স সিস্টেমেও, আয়কর আইনেও অনেক জায়গায় আছে যেটা বলা হচ্ছে যে এটা IFRS অনুসারে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং অনুসারে করতে হবে, আবার কিছু জায়গায় আছে এটা এখনও ক্যাশ বেসিস। এই দুটো তো একসাথে চলতে পারে না। সো এই ধরনের কিছু অ্যাসিমেট্রি আমাদের তৈরি হয়ে গেছে। আমরা মনে করি যে এই জিনিসগুলো আসলে খুব মাইনিউটলি রিজলভ করা দরকার, এবং এটা একটা এটা আপনি ওভারনাইট করতে পারবেন না। এই যে ট্যাক্স পলিসির যে ছোটোখাটো স্ট্রাকচারাল চেঞ্জেসগুলো, এটা সময় দিতে হবে। জি, ডক্টর আব্দুল মজিদ, এই যে হয়রানির অভিযোগ বা এই অনেক ধরনের অসঙ্গতির কথাও বললেন একজন ব্যবসায়ী নেতা, এই জায়গাগুলোতে আসলে আমরা ওই ধরনের এই জিনিসগুলো কমিয়ে ওই ধরনের করদাতা বান্ধব পরিবেশ বা জিনিসগুলোকে সহজ করতে পারছি না কেন? এটা তো দীর্ঘদিন ধরেই আলোচনা হচ্ছে, কিন্তু আমরা পারছি না কেন? বাধাটা কোথায় আসলে? এখানে বাধাটা হচ্ছে, আমি মনে করি সকল লেভেলেই মাইন্ডসেট, অ্যাটিটিউড, কমিটমেন্ট। হ্যাঁ, আইন কানুন সব ঠিক আছে, কিন্তু আইন প্রয়োগ করার সময় আমার মাথায় অন্য যদি ধান্দা কাজ করে, তাহলে আমার কাছ থেকে আপনি সেই ধরনের জটিল পরিস্থিতি, ওই যে কস্ট অফ ডুইং বিজনেস যেটা বললো, খুব সুন্দর কথাই উনি যুক্তি দিয়ে বলেছেন যে আমি যদি কম্পিটিটিভ আমার থাকতে হয়, তাহলে আমার অনেকগুলো এনভায়রনমেন্টাল সাপোর্ট আমার দিতে হবে, আমার লজিস্টিক ভালো থাকতে হবে, আমার পোর্ট ভালো থাকতে হবে, আমার রোড অবকাঠামো ভালো থাকতে হবে। তাহলে কারণ আপনি ওইগুলো ঠিক না করে আমাকে যদি আমার উপরে কর চাপান বা কর দেন, আমি কর দেব কম্পিটিটিভ থাকার জন্যে, এটা ঠিক, কিন্তু আসলে আমার সক্ষমতাটা তা আসলে হারিয়ে যাচ্ছে। আমি এই জন্যই মনে করি একটা কম্প্রিহেন্সিভ এনফোর্সমেন্ট, কম্প্রিহেন্সিভ অর্থাৎ সকল পক্ষের, এই আমি যে বললাম দৃষ্টিভঙ্গির ব্যাপারটা, এটা শুধু কর আহরণকারীর দৃষ্টিভঙ্গি না, কর দাতারও দৃষ্টিভঙ্গির ব্যাপার। তিনি যদি ইচ্ছা করি বা কোনো কারণে যদি মনে করেন যে আমি কর দেব না, এড়িয়ে যাব, তাহলে ওখানে ওর পিছনে দৌড়াতে যে আমার যে ক্যালোরি খরচ হবে, সেই ক্যালোরি খরচটা কিন্তু আরও বেশি হবে। কিন্তু এটা যদি এরকম হয়, যেমনটি বিদেশের যে উদাহরণটা দিলেন,
আমরা বহুবার বারবার বলে বলে যে রিফান্ডের সিস্টেমটা নতুন আইনের ভিতরেও এটা ঢুকানোর চেষ্টা করা হয়েছে। রিফান্ড পাওয়া যাবে এইটা বা এটা শুদ্ধ হবে, তাহলে কিন্তু মানুষের কর দেওয়ার ব্যাপারে অনীহা, অনিচ্ছা বা নিরুৎসাহটা অনেকটাই কমে যাবে। কারণ ও জানে যে আমি সারা বছর দেব, আমার কাছ থেকে একটা পয়সা বেশি নেওয়া হবে না, এবং আমি যদি 5 টাকা ফেরত পাই আমি পাবো। কিন্তু এখানে আমাদের নিয়মের বহু বছর থেকেই আছে যে আপনি যা দিচ্ছেন, এই গত কয়েক বছর যাবত বলা হয়েছে ঠিক আছে পরের বছর আপনি ওইটাকে অ্যাডজাস্ট করতে পারবেন, এই বলা হচ্ছে। আমি পরের বছর অ্যাডজাস্ট করার মতো আমি বেঁচে থাকবো কি না, আমার সমস্যা আছে। তো সুতরাং এটা ওই নগদই করতে হবে, সিম্পলিসিটি করতে হবে, অর্থাৎ রুলগুলোর ভিতরে এমনভাবে করতে হবে যেন পরস্পর প্রযুক্ত ইনসেন্টিভ ওখান থেকেই গড়ে ওঠে। আমাকে যদি ভালো এনভায়রনমেন্ট দেওয়া হয়, কস্ট অফ ডুইং বিজনেস যদি আমি কমাতে পারি, তাহলে আমার কর দিতে তো অসুবিধা নেই। কিন্তু আপনি মাইন্ডসেটের কথা বলছিলেন, তো সেটা আসলে পরিবর্তন হবে কিভাবে তাহলে? না, সেটা মাইন্ডসেটের পরিবর্তনটাই আবার বলছি যে কর আহরণকারী অফিসার তিনি আইন কানুন তার সামনে আছে, তিনি একই জিনিস আপনার সাথে 2 ধরনের ব্যবহার করতে পারেন। আচ্ছা, আপনি আসছেন, আপনার কত হলো, আপনি এটা দেন, এবছর যা পারেন সেই ঘোষণাটাই দেন, পরের বছর যেটা আমি করেছিলাম 2008 সালে আমি একটা করেছিলাম যে আমি থানায় যেয়ে সকল লোকরে যেমন সামনে কাগজ দিয়ে বলেছি যে 2000 টাকা নিয়ে আপনি একটা টিন খুলে নেন। আমি চেয়ারম্যানের সইয়ে আমি একটা কার্ডও তাদের দিয়েছিলাম যে এটা আপনি দেখাতে পারবেন লোকেরে। আর এটা বলা হয়েছিল যে আপনি 3 বছর যা আপনার হয় আপনার নিজের মতো আপনি ডিক্লেয়ার করে যান, 3 বছর আপনার কোনো প্রশ্ন করা হবে না। 3 বছর পরে আপনি নিজেই বুঝবেন যে আমি কোথায় ঘোষণা না দিলে আমার পরের বছর কী অসুবিধা, আমার তো হিসাব মিলাই দিতে হবে এবং মিলাই দেবার। তো সুতরাং আমি এইরকম একটা আস্তে আস্তে তাকে আমি যদি করের আওতায় আনার ব্যাপারে উৎসাহিত করতে পারি, এটাই হচ্ছে আমার অ্যাটিটিউড। আমার অ্যাটিটিউড হবে এই যে আমি তাকে যেমন আমাদের একটা ইন্ডাস্ট্রির কথা উনি বলতেছিলেন, প্রথমে আমরা বলেছি ঠিক আছে র মেটেরিয়ালে তোমার এই ইনসেন্টিভটা দিচ্ছি, আচ্ছা ওইটার পরে দেখা গেল আচ্ছা ঠিক আছে তুমি এতে যাচ্ছি ম্যানুফ্যাকচারিং যাচ্ছে আমি এখানে দিচ্ছি। এইভাবে ধাপে ধাপে আমি ওকে আগ্রহী স্বাবলম্বী করে তুলব। এখানে রেভিনিউ আর্নিংয়ের কিন্তু উদ্দেশ্য এটা একমাত্র হওয়া উচিত না যে আমি রেভিনিউ নেব। আমার উচিত হবে ওই ইন্ডাস্ট্রিকে গড়ে তুলতে সাহায্য করা, যাতে আমি ভবিষ্যতে আরও ভালো নিশ্চিতভাবে রেভিনিউ পাই। আমি যদি এখনই তাকে সবভাবে মানে একটা ফাঁকির অবস্থায় ফেলে দেওয়ার মতন ব্যবস্থা করি, তাহলে তো আমার রেভিনিউ হবে না। আমরা ওই জন্যই বারবার বলছি যে এনবিআরকে টার্গেট দিয়ে এনবিআরকেই প্রশ্ন করছেন, কিন্তু আপনি যে ইকোনমির থেকে রেভিনিউটা আসবে সেই ইকোনমির সুস্থতাটা আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলেই যেমন ব্যাংকিং খাত যদি ভালো থাকে তাহলে আমার রেভিনিউর সমস্যা হওয়ার কথা না। তো সুতরাং সেখানে সেইভাবে করতে হবে, এটা কম্প্রিহেন্সিভে লাগবে। এবং এই অ্যাটিটিউডটা এই জন্যই, এটা ওই আইন কানুন দিয়ে বাধ্য করে করা যাবে না, এটা নিজের কাছ থেকেই আসতে হবে যে আমি একটা সকলকে করদাতা বান্ধব একটা আচরণ বা পরিস্থিতি বা ব্যবস্থা তার সামনে আনবো, যাতে ও নিজের থেকেই কর দিতে নিজেই আগ্রহ বোধ করবে। কারণ আমি ওই তার পিছনে দৌড়িয়ে আমি কোনদিন করদাতা বানিয়ে এটা তো হবে না। সকলকে এইরকম ধরনের একটা পরিস্থিতি আনতে হবে, ওটাই হচ্ছে আমার মনোভঙ্গি, আমার অ্যাটিটিউড। আমার প্রথমে একটা মনের থেকে আসতে হবে যে আমি এমনভাবে কথা বলবো বা এমনভাবে আমি চলবো, আমার আইনও ঠিক থাকবে, আমি আইন ভাঙতে বলছি না, আমার আইনও ঠিক থাকবে, আবার ওকেও আমি এই আইন মানাবার ব্যাপারে তাকে আমি সহনশীল উদ্যোগ করতে পারবো। আমরা যেমন এই যে ছাত্র আন্দোলন বা এই যে আন্দোলনের পরের থেকে আমরা কিন্তু একটা আত্মনির্ভরশীল স্বনির্ভর একটা অ্যাটিটিউড বা কিন্তু আমরা পেয়েছি বা পাচ্ছি। আমরা মনে করেছি আমাদের বাইরের সমস্ত শক্তিগুলোকেও আমরা একটা মেসেজ দিতে পেরেছি যে না, আমরা আমাদের সমস্যার আমরা নিজেরা পথ খুঁজে পেতে পারি, তোমার লাগবে না। তো সেই জন্যই এই যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছে, ওই জন্যই এই সংস্কার কিন্তু এনবিআরের স্বার্থে না, এই সংস্কার করদাতার স্বার্থে, এই সংস্কার বাংলাদেশের অর্থনীতির স্বার্থে। এখানে ওই কাউকে বিভাজন করে 2 রকম করে প্রতিপক্ষ তৈরি করে না, এখানে আমরা সবাই কিন্তু আমরাই। এই অ্যাটিটিউডটা আসতে হবে। আশরাফ আহমেদ, মানে আমরা যদি সুশাসনের কথা বলি রাজস্ব ব্যবস্থায়, মানে সেক্ষেত্রে আধুনিকায়নটা
একটা মোটা দাগে আসে, কিন্তু দীর্ঘদিন ধরে আমরা আধুনিকায়নের অনেক প্রজেক্ট দেখেছি, কিন্তু সেই প্রজেক্টগুলো আবার মানে ফেল করতেও দেখেছি, বা আমরা পরিপূর্ণ যে আকাঙ্ক্ষায় প্রজেক্টগুলো করা হয়েছিল সেটির আমরা আউটপুট ওভাবে পাইনি। মানে আধুনিকায়নটা আসলে কত দূর কি, বা আপনাদের এই ব্যাপারে অভিজ্ঞতাটা কি আসলে? আমাদের অভিজ্ঞতা আপনি যেটা বললেন যে দেখুন আমরা অনেক কিছু হতে দেখেছি এনবিআরে, আর কিছু না হোক এনবিআরের ট্যাক্সের গ্রোথ তো ভয়াবহ, কারণ আমাদের জিডিপি বেড়েছে, আমাদের ইকোনমির সাইজ বেড়েছে, কিছু না করেও কিন্তু এনবিআরের কালেকশন অনেক বেড়েছে। আপনার যদি দেখেন যে গত কয়েক বছরে, মানে আমার মনে আছে যে আপনার এই যে এখন আমরা বলি যে 45 লক্ষ করদাতা, এটা হয়তো বা 5 লাখ ছিল না এককালে। সো এটা খুব বেশি দিন দূরের আগের কথা না কিন্তু এগুলো। সো একেবারেই যে হয়নি তা কিন্তু না। যেখানে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে এনবিআরের সক্ষমতাও বেড়েছে, কালেকশন ক্যাপাসিটি বেড়েছে, অনেক কিছুই বেড়েছে। 1 কোটির উপরে টিআইএন দাঁড়িয়ে আছে এখন। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আমাদের রাজস্ব ব্যবস্থাটাকে যেখানে দেখতে চাই আমরা তার থেকে সেখানে পৌঁছাতে পারিনি। তার মানে এই না যে গ্রোথ হয়নি কিংবা সক্ষমতা বাড়েনি। এখন অ্যাটলিস্ট পিএসআর সিস্টেমটা আছে, আমরা অনলাইনে একটা সাবমিট করতে পারি, আমাদের অনেক কিছুই আসলে কর সিস্টেমে আছে। কিন্তু আমাদের যেই জায়গাটাতে দুটো বড় ধরনের গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এক নাম্বার হচ্ছে যে এই যে ট্যাক্স পলিসি এবং ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন, এই দুটোকে আলাদা করার ব্যাপারটা কিন্তু আমরা অনেকগুলো এক্সপেরিমেন্ট কিন্তু গত 20-25-30 বছরে করেছি, অনেকগুলো সাকসেসফুল ইমপ্লিমেন্টেশনও আছে। যেমন আমি একদম বলতে পারি আপনাকে যে আপনার আমাদের দেশের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি এবং আপনার অটোমোবাইল ইন্ডাস্ট্রি, এটা কিন্তু 20-25 বছরের একটা স্টেপ বাই স্টেপ ট্যাক্স পলিসির কারণে এটা এই ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়েছে বাংলাদেশে। এটা কি কনশাস ডিজাইন হিসাবে করা হয়েছিল? আমি কিন্তু এটা কোনো লক্ষণ দেখিনি, মেবি হয়েছিল। কিন্তু এই যে 20 বছর ধরে আপনি 10-15 বছর ধরে একটা ইন্ডাস্ট্রিকে নার্চার করলেন, নার্চার করে এটাকে একটা লেভেলে নিয়ে গেলেন, সেখান থেকে আপনার আজকে একটা বড় ধরনের ট্যাক্স কালেকশন হচ্ছে, এই যে এই প্রসেসটা, এটা কিন্তু সিস্টেমেটিক প্রসেস করতে গেলে আপনাকে একটা ট্যাক্স পলিসি ইউনিট লাগবে। একটা খুব ছোট্ট একটা এক্সাম্পল দেই, 5-6 বছর আগে আপনার আমাদের বন্ড ইস্যু করার জন্য, মানে যে কোনো ধরনের মানে আপনার বন্ড ডিবেঞ্চার এগুলো ইস্যু করার জন্য 2.5% একটা স্ট্যাম্প ডিউটি ছিল, যেটার কারণে লোন নেওয়াটা ওয়াজ অলওয়েজ চিপার দেন বন্ড ইস্যু। আজকে কিন্তু এই জিনিসটা রিভার্স হয়ে গেছে। এই যে আপনার ট্যাক্সে 2% ট্যাক্সটা তুলে দেওয়া হলো, এটার ফলে কিন্তু এখন অনেক 15-20 হাজার কোটি টাকার বন্ড ইস্যু হয় বছরে। এই সিস্টেমটাই কিন্তু দাঁড়াতো না যদি না আপনি ওই 2% স্ট্যাম্প ডিউটি, যেখান থেকে আপনার জীবনে কোনো দিন আয় হতো না, কারণ ওই ইনস্ট্রুমেন্টই কেউ ইস্যু করতো না। সো ওখান থেকে ওই ইনস্ট্রুমেন্টটা তুলে নেওয়ার ফলে কিন্তু আপনার কয়েকশো কোটি টাকা রাজস্ব আয় বেড়েছে। এরকম কিন্তু অসংখ্য জায়গা আছে যেখানে আমরা হাত দিতে পারি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা বারবার বলছি যে অটোমেশন আমরা কিন্তু চাই না, আমাদের পরের প্রজন্ম আরও বেশি চায় না। সেটা হচ্ছে যে আমরা একজন সরকারি কর্মকর্তার সাথে গিয়ে ট্যাক্সের জন্য আমাকে তদবির করতে হবে, তার কাছে গিয়ে সাবমিট করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে। এটা যত কমানো যায় আপনার ততই জিনিসটা এফিসিয়েন্সি বাড়বে। কমছে কি না এটা আপনাদের ভ্যাটের ক্ষেত্রে বা আয়করের ক্ষেত্রে? এখনও যথেষ্ট পরিমাণ কমেনি, কারণ আমি একটু আগে বলছিলাম যে দেখুন আমরা কিন্তু অনেকগুলো সিস্টেম দাঁড় করি যে আমরা অনলাইনে সাবমিট করতে পারি, কিন্তু অনলাইনে যখন আমি সাবমিট করছি আমার যে ট্যাক্সেবল ইনকামের যে ক্যালকুলেশন যেটা, এটা কিন্তু আমি 100% প্রেডিক্টেবল থাকতে পারছি না। আমার অডিটর সার্টিফাই করে যদি আমাকে যখন বলছেন যে না দিস ইজ আপনার ট্যাক্স হবে এত টাকা, আমি কিন্তু জানতে চাই অ্যাজ এ বিজনেস ওনার যে আমার অডিটর যখন হিসাব করে বলেন যে ওইটা 99.95% টাইম কারেক্ট হবে, যে তার উনি যেটা এস্টিমেট করেছেন তার থেকে 1 টাকাও 1.5% হয়তো বা কম বেশি হতে পারে। কিন্তু আমরা কিন্তু ওই লেভেল অফ সার্টেনিটি এবং ক্লারিটি ওখানে কিন্তু পৌঁছাতে পারছি না এখনো, ওটা সময় লাগবে এটার জন্য। জি ডক্টর আব্দুল মজিদ, মানে আমরা যে সেই কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছাতে পারছি না আধুনিকায়নের ক্ষেত্রে, মানে আপনার কি মনে হয় এটাও কি ওই মনস্তাত্ত্বিক বিষয়? এই জন্যই বলছি সংস্কার কিন্তু এক পক্ষের এক হাতের দ্বারা হয় না। হ্যাঁ, এখানে নদী আছে, নৌকা পার হচ্ছে, দুই ধারের দোকান গড়ে উঠছে, একটা অবস্থায় তারা ওইভাবে চলছে। হঠাৎ যদি দেখা যায় যে ওখানে একটা ব্রিজ হয়ে যাবে,
তাহলে ওই নদীর পাড়ানি, তারপরে ওই দোকানদার, এদের সবারই মন খারাপ হয়ে যাবে, এটা স্বাভাবিক। যে কোনো সংস্কারের ক্ষেত্রে, এই আধুনিক আইনের ক্ষেত্রে, মডার্নাইজেশনের ক্ষেত্রে আমরা খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করেছি দুই পক্ষেরই, এই পক্ষ যিনি মডার্নাইজড হবেন, আবার যিনি মডার্ন করবেন, দুই পক্ষের ভিতরে একটা সূক্ষ্ম একটা ওয়ানিহা, ওই যে মনোভঙ্গির কথা বলছি, আবার একটু কাজ করছে, কাজ করে, ওইটার ওই সাইকিটা কাটিয়ে উঠতে হবে। মনে করতে হবে, যেমন আমি শুধু এনবিআরকে আধুনিক আইনের কথা বলছি, এনবিআরের করছি, কিন্তু যিনি করদাতা, যিনি, তাকেও তো ওর সাথে সংযুক্ত হতে হবে, না হলে তো এক পক্ষেই তো হবে না। আমি ওনাকে একটা মেশিন দিলাম, যে এই ডিভাইসটা দিলাম, কিন্তু উনি ওখানে এন্ট্রিটা করলেন না, ওই জিনিসটা বিক্রি করার সময় এন্ট্রি করলেন না, যার জন্য এনবিআরকে হয়তো বলতে হচ্ছে যে সবাই একটা রিসিট নেবেন, রিসিট নিলে ওটা হবে। অর্থাৎ আমি বলছি যে সকল পক্ষকেই মানসিকতায় আধুনিক হওয়ার, মডার্ন হওয়ার, আধুনিকায়ন হওয়ার ব্যাপারে কমিটেড হতে হবে। কমিটেড হলেই এই জিনিস হঠাৎ করে দেখা যাবে যে সাকসেসফুল হয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো জায়গায় একটু কিন্তু গিট্টু রয়ে যাচ্ছে, যে ও মনে করছে আমি যদি একবার এই আধুনিকায়ন হয়ে যাই, আমি যে ফিগার দেব, ওরে শিখাচ্ছে আবার, আপনি যদি দেন তাহলে পরে তার আপনি তদবির করতে পারবেন না বা করতে পারবেন না ইত্যাদি আর কি। আবার ওরও তাই, ও দেখছে যে এটা যদি পুরোপুরি আধুনিকায়ন হয়ে যায় তাহলে তো আমারও কাজ কমে যাবে, আমার ইম্পর্টেন্স কমে যাবে। কিন্তু এটা বোঝাতে হবে যে এই আধুনিকায়ন হলে ওনারও লোকবল বেঁচে যাবে, ওনার অনেক সুযোগ সুবিধা হবে, ওনার কাজ স্মুথ হবে, আবার এনারও তাই, ইনি তখন আরও বেশি অন্য কাজ করতে পারবেন। কিন্তু ও তাৎক্ষণিকভাবে মনে করে এতে তো আমার তো কাজ কমে গেল, আমি তো আমার কি হবে ইত্যাদি। এই তাৎক্ষণিকতার দৃষ্টিভঙ্গিটার থেকে বাইরে আসতে হবে যে আমার একটা জায়গায় স্যাক্রিফাইস করলেই আই উইল বি গেটিং মোর, এই উপলব্ধিটা এটা আসতে হবে। এটা নীতি প্রণয়নের ক্ষেত্রে হোক, নীতি প্রয়োগের ক্ষেত্রে হোক, উনি একটা সুন্দর কথাই বলতেছিলেন, আমরাও বহুদিন বলছি, ওই নীতি আর বাস্তবায়ন এ দুটো আলাদা করতে হবে। তা না করলে কিন্তু ওই কাদায় মাখামাখি হয়ে যাচ্ছে, এটা ঠিক করতে হবে। জি আশরাফ আহমেদ, আমরা সংস্কারের কিছু রূপরেখা আশা করছি সরকারের কাছ থেকে, এবং বেশ কিছু টাস্ক ফোর্সও হয়েছে আর্থিক খাতের, আমরা দেখছি আর কি। সেক্ষেত্রে আমরা যদি মানে রাজস্ব খাতের কথাই চিন্তা করি, মানে সেক্ষেত্রে মোটা দাগে মানে আপনাদের প্রত্যাশা কেমন হবে, মানে কি ধরনের সংস্কার আপনারা এখানে চান? খুব কুইকলি বলি, আমাদের চারটা জিনিস খুব জরুরি দরকার। এক নাম্বার হচ্ছে অটোমেশন, দুই নাম্বার হচ্ছে আপনার ট্যাক্সের আপনার কর জাল বৃদ্ধি করতে হবে, ট্যাক্স পেয়ার নাম্বার বাড়াতে হবে। তিন নাম্বার হচ্ছে আপনার পলিসি এবং ইমপ্লিমেন্টেশন, এই দুটো আলাদা করতে হবে। মানে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্যাক্স পলিসি, আপনার এই দুটো যদি আলাদা না করা যায় তাহলে আসলে আমরা এগোতে পারবো না। চার নাম্বার হচ্ছে যে আমাদের যে সিস্টেমগুলো আছে, দেখুন আমি একটা ছোট চায়ের দোকান চালাই, আর আপনি একটা কি বলে বিলিয়ন ডলার মাল্টিন্যাশনাল কোম্পানি, আমরা দুইজন যদি এক ট্যাক্স ফর্মে ট্যাক্স দেওয়ার চেষ্টা করি, এটা কাজ করবে না কোনো দিন। সো এসএমইদের জন্য আসলে এটা স্প্লিট করে দিতে হবে। এই মেকানিজমগুলো লাগবে। আপনার এই যে বিভিন্ন ধরনের অ্যানোমালিজ আছে, এগুলো রিজলভ করতে হবে। এটার বাইরে যেটা হচ্ছে যে দেখুন, আরেকটা হচ্ছে যে অর্গানাইজেশন চেঞ্জে, পৃথিবীতে এমন কোনো অর্গানাইজেশন নেই যেখানে যার কর্মীরা চেঞ্জ রেজিস্ট করেন না। আমরা আমাদের আপনার টিভি চ্যানেল হোক কিংবা আমার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের অথবা মজিদ ভাই বা বাসার ম্যানেজমেন্টও হোক, আমরা কিন্তু যে কোনো চেঞ্জ রেজিস্ট করব। কিন্তু আপনি যতক্ষণ না এটার বেনিফিটটা দেখতে পাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনি এই চেঞ্জের সাপোর্টার হবেন না। এই ব্যাপারটা যে কোথায় আমরা বেনিফিট করব, এই ব্যাপারটা যদি আমরা রিজলভ করতে না পারি, তাহলে কিন্তু আমরা চেঞ্জের জন্যে সাপোর্ট জোগাড় করতে পারবো না। এবং এই চেঞ্জটা হতে হবে ট্যাক্স পেয়ারদের মধ্যে, ট্যাক্স কালেক্টরদের মধ্যে, এবং যিনি ট্যাক্স পান সরকার, তার মানে চিন্তাভাবনাতেও আসলে এই পরিবর্তনটা থাকতে হবে। কারণ রিয়ালিটি হচ্ছে, দেখুন এটা আমাদের দেশ, আমরা ট্যাক্স জিডিপি 8% নিয়ে খুব বেশি দূর যেতে পারবো না। এটা রিয়ালিটি। আপনি আজকে যদি সরকারি হাসপাতালে যদি চিকিৎসা চান, এই চিকিৎসার খরচটা কাউকে না কাউকে দিতে হবে। সেটা কোত্থেকে আসবে? সেটা আসবে ট্যাক্সের থেকে। আপনি যদি আজকে চান যে আপনার শিক্ষা ব্যবস্থা চলুক, এই শিক্ষা ব্যবস্থার টাকাটা কে দিবে? এটা ট্যাক্সের থেকে আসতে হবে। আপনি যে রাস্তায় চলছেন, যে রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সেই রাস্তাটা তো কাউকে না কাউকে পয়সা দিয়ে বানাতে হবে। সেটা তো সরকারের ট্যাক্স ছাড়া সম্ভব না। এই ওনারশিপটা, এটা যে আমার দেশ, এটা যে আমার ট্যাক্সের টাকায় তৈরি, এই ওনারশিপটা যতক্ষণ না আমরা তৈরি করতে পারছি,
ততক্ষণ কিন্তু আপনি ট্যাক্স পেয়ার বানাতে পারবেন না। মানে সেই ওনারশিপটা আমরা তৈরি করতে পুরোপুরি পারছি না কেন? এখানে স্ট্রাকচারালি যদি দেখেন, বাংলাদেশের 50 বছরের ইতিহাস বললে এটা আসলে ভুল হবে। আপনার মনে আছে যে মানে আমরা ছোটবেলায় একটা কবিতা শুনতাম যে সরকার কা মাল দরিয়া মে ঢাল। এটার কারণটা হচ্ছে, এবং এটার উৎপত্তি কিন্তু আজকে থেকে 200 বছর আগে। আমরা যখন ঔপনিবেশিক শাসনের আমলে ছিলাম, সরকার কিন্তু আমাদের ছিল না। আমাদের সাইকিটা কিন্তু গড়ে উঠেছে আমাদের সরকার বলে কিন্তু আমরা চিন্তা করি না। আমাদের এই যে সরকারি টাকা যেটা, এটা যে আসলে আমাদের সবাই টাকা, এটা কিন্তু আমরা ভুলে যাই। আমাদের ওই যে 200 বছর আগের যে ঔপনিবেশিক শাসনের যে হিসাবটা ছিল, ওইটাতে কিন্তু আমাদের একটা বড় ওই ট্র্যাডিশন থেকে কিন্তু আমরা বের হইনি। এই যে ব্যাপারটা, এবং এখানে আরেকটা ট্যাক্সের ব্যাপারে আরেকটা জিনিস যেটা আমি মনে করি, সেটা হচ্ছে যে আরবান সেন্টারের বাইরে আপনার লোকালাইজ ট্যাক্সেশন, যেটা আপনি যদি বলেন যে একটা জেলা শহরে যত ভ্যাট আদায় হবে সেই পরিমাণ বাজেট ওই জেলা শহরের সিটি কর্পোরেশনকে দেওয়া হবে। আপনি কিন্তু দেখবেন সিটি কর্পোরেশনের প্রত্যেক মেয়র, ওয়ার্ড কাউন্সিলর, ইভেন পরিচ্ছন্নতা কর্মীও উইল এনশিওর যে ওই শহরের সমস্ত দোকান অ্যাটলিস্ট ভ্যাট দেয়। এই যে এই ট্রানজিশন করতে হবে, এগুলো ডিসেন্ট্রালাইজেশন লাগবে। জি ডক্টর আব্দুল মজিদ, মানে এই যে ওনারশিপটা, মানে আমি করদাতা, এটা আমি দিচ্ছি, এটার বেনিফিটটাও আমি পাচ্ছি, মানে এই যে মানসিকতার এই পরিবর্তনটা আসলে আসছে না কেন? মানে করদাতা কি মানে তাদের যে কর দিচ্ছে এটার জন্য যেই বেনিফিট পাওয়া, সেই জায়গাটায় তারা হোঁচট খাচ্ছে, বা মানে তারা যখন দেখছে আবার যে এই টাকা দুর্নীতির মাধ্যমে বেহাত হচ্ছে, পাচার হচ্ছে, তখন তো তারা মরালি এই জায়গাগুলোতে মানে তাদের আগ্রহটা কমে যাচ্ছে। মানে এই জায়গাটা আসলে করার কি আছে? এটা হচ্ছে নীতি নৈতিকতার, নীতিবোধের, ওই আবার ওই মানসিক মাইন্ডসেট এরকম একটা জিনিস, যেটা আমার অর্থনীতি, আমাদের অর্থনীতি, আমি কর দিলে আমি তার বেনিফিট পাবো, আমি যদি কর না দেই তাহলে এটা ধার কর্য করে তৈরি করা হবে, এবং আমি যেহেতু কর দেই না, তাহলে আমার এখানে কিন্তু ওনারশিপ এবং রিপ্রেজেন্টেশন না জন্মানোতে আমি কিন্তু ওনাকে জিজ্ঞেসও করতে পারি না। এই জবাবদিহিতার ব্যাপারটা কিন্তু এমন একটা জিনিস, কেউ যদি বলে অন্ন চাই বস্ত্র চাই, তো তখন কেউ জিজ্ঞেস করতে পারে তুমি কি কর দাও? যদি কর দেয় তাহলে ওর কণ্ঠস্বর আরেক ধরনের হবে, যে আমার টাকা আপনি, যেমন ইংল্যান্ডকে জন মেজরকে যে প্রশ্ন করা হলো, আপনারে কে বলছিল এই ইরাকের যুদ্ধ তৈরি করার, আমার টাকা খরচ করি, আপনি করের টাকায় করে? ও বলতে কারণ ও সকলে কর দেয় বলে। আমার এখানে তো ওই সেন্সটা আসতে হবে যে কর আমি দিয়েছি এবং আমার করের টাকায় এটা তৈরি হয়েছে, এই জন্যে আমি বেনিফিটটা পাচ্ছি। আমি যদি এটা দেখি যে আমি কর না দিলেও এটা তৈরি হয়েছে, আমার ঘাড়ের উপরে হাজার হাজার কোটি টাকার বা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আমাকে মানিয়েছে, এই উপলব্ধিটা যদি আমার না আসে, যা আমার কাজ হয়তো হচ্ছে, কিন্তু এখানে অন্য টাকা মানে আমার কাছ থেকে লোন করে এনে নিয়েছে, এবং এই ফাঁকে আমার টাকা গনিমিয়ার বালিশের ভিতরে চলে যাচ্ছে, কিংবা 35 টাকার জিনিসকে 2500 টাকা শো করে নেওয়া হচ্ছে, এই কথাগুলো যখন আসে তখন আমার কর দেওয়ার আগ্রহটা অন্যরকম হয়ে যায়। সুতরাং আমি আবার বলছি, হলিস্টিক্যালি সকলকে একসাথে এক জায়গায় হতে হবে যে দিস ইজ আওয়ার ইকোনমি এবং লেট আস বিল্ড ইট টুগেদার। এখানে কেউ কারোর সাথে ওই বৈষম্য বা এ ধরনের দরাদরি মানে ভুল, কাউকে ধরতে যাব, ধরে বেঁধে আইন করে তারপরে তাকে আইনের ভিতরে আনবো, এটা না, এটাকে স্বয়ংক্রিয় করতে হবে। এই জন্যেই সকলে যদি আমরা যেখানে যে পর্যায়ে আছি, করদাতা হই আর আহরণকারী হই, সকলেই যদি আমরা এই এক চিন্তা চেতনাতে এক জায়গায় আসতে পারি তাহলে হবে। আমাদের সাম্প্রতিককালের এই যে আন্দোলনের সাফল্যটা কিন্তু ওখানেই আসছে, যে এখানে সকলের চাওয়াটা একটা বিন্দুতে মিলিত হতে পেরেছে, যার জন্য রাত 2:30টার সময় ডাকলেও সকালবেলা সব লোক চলে আসছে। অর্থাৎ সকলের মধ্যে একটা চিন্তার একটা ঐক্য এসে গেছে আর কি। ওই চিন্তার ঐক্যটা বজায় রাখতে হবে। এখানে স্বার্থ চিন্তা বা আরেকজনের প্রতি ওই যে দোষারোপ বা প্রতিপক্ষতা, আশরাফ যথার্থই বলেছেন, প্রতিপক্ষতার ব্যাপারটাই ব্রিটিশরা আমাদের এখানে ভিতরে বিভাজনটা করে দিয়ে গেছে, যার জন্যে আমি এখন আস্থাবান হই না। আমি সরকার দেখলেই মনে করি ওর সমালোচনা করা দরকার,
আর ও যা বলে তা মনে হয় যেন আমার দিকে হচ্ছে না, কিন্তু এটা তো ওর সমস্যা মানে আমার সমস্যা, আমার সমস্যা মানে ওনার সমস্যা। এইভাবে যখন আমরা বুঝতে পারবো তখন এই সংস্কার বা কোনো কিছুর এত কঠিন হবে না। জি, আশরাফ আহমেদ, আপনি শুরুতে আইনের পরিবর্তনের কথা বলছিলেন কিছু, মানে এখনকার অর্থনীতির বাস্তবতায় আসলে মানে আইনের পরিবর্তন বলতে কোন আইনের পরিবর্তনের কথা বলছেন, বা সেটা কিভাবে? স্পেসিফিক্যালি যেটা বলছিলাম যে দেখুন আমাদের আয়কর আইনে অনেক কিছু ডেফিনেশন আছে, অ্যাটলিস্ট মানে আমাদের সবচেয়ে ভালো জিনিস যেটা হচ্ছে আমাদের এখানে একটা আয়কর আইন আছে। গত বছর পর্যন্ত কিন্তু আমরা আয়কর আইন যেটা ছিল সেটা বিভিন্ন সার্কুলারের থ্রুতে ছড়িয়ে ছিটিয়ে এমনভাবে ছিল যে খুব এটা মানে একটা কনসিস্টেন্ট একটা জায়গায় নিয়ে আসাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল। আয়কর আইন আছে, ভ্যাট আইন আছে, কাস্টমস অ্যাক্ট আছে। এই তিনটাতেই কিন্তু আপনি দেখবেন যে এর মধ্যে, এবং এটা সাবসিডিয়ারি অনেকগুলো আইন আছে যেগুলো আসলে আমি মনে করি হ্যাজ কমপ্লিটলি আউট অফ ডেট। যেমন আমাদের ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট আছে একটা, which is dated 1947. আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট বলে একটা জিনিস আছে যেটা ইজ ডেটেড 1950, এবং ওইখানে আপনার এইটা আমি আরও একটু বলে নেই, আমাদের এক্সপোর্টের মধ্যে কিন্তু আপনার সার্ভিসেস এক্সপোর্টেড থ্রু ইন্টারনেট অথবা এনি আদার ইলেকট্রনিক মোড ইজ নট ইভেন রেকগনাইজড, কারণ 1950 সালে টেলিগ্রামের থ্রুতে তো আসলে সার্ভিস এক্সপোর্ট হতো না। আমরা না এই জিনিসগুলো আপডেট করিনি কখনো। আবার আরেকটা জিনিস যেটা হয়েছে, যেমন ধরুন এই তিনটা আইন, আয়কর আইন এবং আয়কর, ভ্যাট এবং কাস্টমস, এই তিনটার যে অপারেটিং প্রসিডিয়ার্স, এই তিনটার মধ্যে কিন্তু কোনো কোঅর্ডিনেশন নেই। আমি একবার ধরেন কাস্টমসের থ্রুতে কোনো কিছু ইম্পোর্ট করার জন্য একটা ফুল ডকুমেন্টেশন সেট, একটা 500 পাতার একটা ডকুমেন্ট সেট আমি জমা দিলাম ভ্যাট কাস্টমসে। দুদিন পরে আমাকে ভ্যাট অফিস এসে বললো এই পুরো কাগজপত্র আমাকে আবার জমা দেন। তার কারণটা হচ্ছে ভ্যাট অফিসে আমার যে ভ্যাট অফিসার যিনি, তার কিন্তু অ্যাক্সেস নেই কাস্টমসের ওই ডেটাবেসে। আবার আমার ইনকাম ট্যাক্স যিনি অডিট করছেন, যিনি আমার সার্কেল অফিসার, আমার ডিসিটি, ওনার কিন্তু আমার ভ্যাট অফিস কিংবা কাস্টমসে আমি কি কাগজ জমা দিয়েছি, কি ডিক্লারেশন জমা দিয়েছি, উনি ওটাও অ্যাক্সেস করতে পারছেন না সময় মতো। সো এই কোঅর্ডিনেশনের যে ব্যাপারটা, মানে তিনটা সাইলো না থেকে এই তিনটা যে একটা ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড একটা মেকানিজমে কাজ করবে, তাতে যে আমাদের সবাইরই আসলে কাজ কমবে, আমাদের কাগজ খরচ কম হবে, আমাদের ম্যান আওয়ার্স কম খরচ হবে, এই জিনিসটা কিন্তু আমরা করতে পারছি না। আইনের চেঞ্জের প্রয়োজন কিন্তু এই স্পেসিফিক জিনিসগুলো যাতে করা যায়, সেই কারণেই কিন্তু এই সংস্কারটা জরুরি দরকার। আমি একটু যোগ করি, ওর সাথে এটা যোগ করি। কথা হচ্ছে যে 2007-08 সালের সময় আকবর আলী খান স্যারকে দিয়ে একটা রেগুলেটরি রিফর্মস কমিশন গঠন করা হয়েছিল, এবং সেখানে আমরা প্রায় ব্রিটিশ আমলের প্রায় 250 আইন রিডান্ডেন্ট, ওই যে 47-এর আইন, তারপরে 1881-এর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, হ্যাঁ, এই সমস্ত বহু জিনিস ছিল, ওগুলোকে সব আলাদা করে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল। আর কিছু বলা হয়েছিল যে এইগুলো যুগ উপযোগী করা, ওর সাথে আরেকটু যুক্ত করা। কিন্তু দুঃখের বিষয় হলো যে ওই সরকার ওই সময় ওইটা চলে যাওয়ার পরপরই এসে বলে না এটা কিছু হয়নি, কিছু দেওয়া হবে না। আমরা এখানে এটাই মনে করি যে সংস্কার ওনারা চাচ্ছেন বা আমরা চাচ্ছি, সকলে চাচ্ছি, এটা যেন সত্যিকার অর্থে পুরোপুরিভাবে প্রণীত হয়ে, ডিসাইড হয়ে, অ্যাপ্লিকেবল হয়ে, অ্যাপ্লাইড হয়ে এটা হওয়া উচিত। এটা আমি কষ্ট করে তৈরি করলাম এখন, তারপর দুদিন পরে দেখা গেল যে এটা কেউ পড়লেন না বা দেখা হলো না। এই জায়গাটায় আমার মনে হয় এখানেই আমাদের একটা ঐকমত্য হওয়া দরকার, যে এরকম অতীতেও কিন্তু ওই 91 সালেও রেহমান সুবহান সাহেব এই সব নতুন গভর্নমেন্ট এসে কী করবে এই জন্য একটা প্রেসক্রিপশান, একটা বই তৈরি করেছিলেন। আমি সে টাস্ক ফোর্সের মেম্বার ছিলাম, একটা বইও ছাপা হয়েছিল, কিন্তু নেক্সট গভর্নমেন্ট এসে ওরকম একটা বইয়ের মানে ধারে কাছেও দেখেন নাই। এইটা না, একটা কমিটমেন্ট আমাদের সকলের এখন এই ঐকমত্য হতে হবে যে এটা আমরা যেসব সংস্কার চাচ্ছি সেগুলোকে ধীর স্থিরভাবে ভালো করে লিস্ট করে তৈরি করে, এবং এগুলো আমরা সকলে মেনে চলবো, এই প্রতিজ্ঞা, এই থাকতে হবে, এই কমিটমেন্ট, যেটাকে আমরা অনেক সময় বলি রাজনৈতিক কমিটমেন্ট থাকা লাগে বলি আর কি, এটা থাকতে হবে। এটা না থাকলে পর ওই সেই গ্রাম্য কথায় আর কি, যে লাউ সেই কদুতি হয়ে যাবে, অথবা এরকম একটা সিচুয়েশনে আমরা পড়বো ডিম আগে না মুরগি আগে। এটা যদি হয় তাহলে ওইটা হবে, অথবা ওইটা না হলে এইটা হবে না।
এই ধরনের না, এটা হতে হবে, এটা হবার মতন একটা চিন্তা ভাবনা দিয়ে আর বিভিন্ন কমিশন কমিটি গঠন করা হয়েছে, তারা ধীরে স্থির, তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে হবে কি অনেক জিনিস বাদ পড়ে যাবে। আর এমন স্কোপ রাখার দরকার নেই যেন আরেকজন এসে যেন এটাকে অস্বীকার না করে। হ্যাঁ, সংস্কারের চেষ্টা অতীতেও বহুভাবে হয়েছে। এই 2008 সালেই তো আমি বলি যে আমি ওই পলিসি উইং আলাদা করে ফেলছিলাম এনবিআর থেকে, এবং ওই মন্ত্রণালয়ে তাদেরকে বসার ব্যবস্থাও করা হয়েছিল, কিন্তু দুদিন পর তো সেটা তো থাকেনি। কিন্তু এবারে থাকতে হবে। এই পরিবর্তিত পরিস্থিতিতে যেই পরিবর্তনের আশা আপনারা করছেন বা জনগণও করছে, মানে আপনি আসলে কতটা আশাবাদী? সকলেই করছি এইভাবে, কতটা আশাবাদী আসলে? না, আশাবাদী তো অবশ্যই হতে হবে, এটা প্রতিজ্ঞা। আর শুধু সিম্পল আশাবাদীর মধ্যে কিন্তু আমরা নাই, কারণ এই আন্দোলনটি এমনভাবে এমন পর্যায়ে যে এটা সকলের মধ্যে এমনও ছড়ে গেছে, এখান থেকে এই প্রতিশ্রুতি প্রতিজ্ঞাতে পিছিয়ে আসা বা ভিন্নভাবে যাওয়ার এটা কিন্তু এ নেই। সেটা আমি ভালোভাবে লক্ষ্য করছি। ওই আমাদের রাজনৈতিক দলগুলোর অন্তর্বর্তী সরকারের সাথে আলোচনা করছেন, পরামর্শ দিচ্ছেন, এটা সকলের জন্য। আমি আবার বলছি, কেউ যেন না মনে করেন যে কোনো রকমে এটা পার হয়ে যাই তারপরে আবার আমি আমার মতন অবস্থায় যাব, এইটা মনে করলে কিন্তু ইট উইল বি এ টোটাল বিট্রিয়াল টু দিস কনসেপ্ট অ্যান্ড ফিলোসফি অফ দিস মুভমেন্ট। জি, আমরা একদম শেষ পর্যায়ে আশরাফ আহমেদ একদম সংক্ষেপে জানতে চাইবো, এখনকার সময়ে সরকারি সেবায় ভোগান্তি, সেবা যেগুলো আপনারা নেন ব্যবসার ক্ষেত্রে, মানে ভোগান্তি কমেছে কিনা বা অভিজ্ঞতা কি? মাত্র 2 মাসে খুব বেশি কিছু আশা করাটা বোধহয় ঠিক না, খুব বেশি পরিবর্তন হয়নি। এটা তো এগেইন আমি বারবার বলছি আপনাকে যে এই জিনিসগুলো পরিবর্তনটা আপনি যদি মনে করেন যে মানুষ চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে, এটা হবে না। পরিবর্তনটা শুরু হয়েছে কিনা, মানে এটা পরিবর্তন আপনি মানুষ চেঞ্জ করলে হবে না। আপনাকে প্রসিডিওর রিফর্ম করতে হবে, আপনাকে প্রসেস চেঞ্জ করতে হবে, আপনাকে গভর্নমেন্ট সার্ভিসেসের অ্যাক্সেস মেকানিজম চেঞ্জ করতে হবে। আপনি যদি আমাকে বলেন যে আজকে আমি ধরেন আমার ট্রেড লাইসেন্স দরকার, ট্রেড লাইসেন্স আমি অনলাইনে আমার বাসায় বসে আমি করতে পারবো, তখন এটা চেঞ্জ হবে। কিন্তু যতক্ষণ আপনি আমাকে বলবেন যে আমাকে একটা অফিসে গিয়ে লাইন দিয়ে বসে থেকে একটা হার্ড কপি, একটা কি বলে আপনার ড্রাফট জমা দিয়ে 35টা কাগজ জমা দিয়ে একজনের সামনে গিয়ে বসে থাকতে হবে যে এটা সার্টিফাই করে দেন স্যার বলে, স্যার বলে ওনার পিছনে 7 দিন ঘুরতে হবে, তাহলে তো কোনো লাভ হবে না। জি, আমাদের হাতে আর সময় নেই। আসলে আপনাদের দুজনকেই ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আমাদের এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন এনটিভির অনলাইন www.ntvbt.com-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।